সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা। কি খবর তোমার? এই আলহামদুলিল্লাহ ভালো। সবকিছু ঠিক আছে? তোর সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, সাউন্ড ইজ লাউড এন্ড ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আপনার ওদিকে সবই ক্লিয়ার আছে, অসুবিধা নাই। আচ্ছা, আমাদের ধারাবাহিক আলোচনার আজকের বিষয়বস্তু হচ্ছে জিও পলিটিক্স অফ মায়ানমার। তো পার্টিকুলারলি মায়ানমার এমনিতেই ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। তার মধ্যে যেহেতু আমাদের সঙ্গে ওদের একটা ইস্যু আছে এখন, রোহিঙ্গা ক্রাইসিস যেটা। আমাদের মানে একটু ক্লারিফাই করে দাও আমাদের। আমাদের বলতে বোঝাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রের। হ্যাঁ। সুতরাং এই ইস্যুটা এবং মুসলিম হিসেবেও আমাদের মানে গ্লোবাল মুসলিম বডিও যদি চিন্তা করি, তাহলেও এটা একটা বড় একটা ইস্যু, যার কারণে সবারই মায়ানমারের ভূ রাজনীতির প্রতি একটা আগ্রহ আছে। সুতরাং এই এপিসোডটা আমরা আশা করি অনেকেরই আগ্রহের কারণ হয়ে থাকতে পারে। তো মিয়ানমারের ভূরাজনীতি যদি আলাপ করতে হয়, অনেকগুলো ধাপে আমাদের অনেকগুলো পর্যায়ে এটা আলোচনা করতে হবে। তো আজকে আমরা ওভারঅল একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করব। প্রথমত মিয়ানমারের আহ মানে অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক যে শক্তিটা আছে সেটা সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করব, এবং এখানে গ্রেট পাওয়ার এবং সুপার পাওয়ার তাদের আহ তার সেই বিষয়টাও আমরা একটু বোঝার চেষ্টা করব। আর এই বঙ্গোপসাগরের তীরবর্তী যে রাষ্ট্রগুলো আছে, যেমন বাংলাদেশ এবং ভারত, চায়না, এদের যে স্বার্থগুলা সেগুলো আমরা বোঝার চেষ্টা করব, এবং সর্বোপরি রোহিঙ্গা ইস্যু নিয়েও আমরা একটু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এক ধরনের অ্যানালাইসিস করার চেষ্টা করব। সুতরাং আমরা সবগুলো ইস্যুই কভার করতে চাই। সুতরাং আলোচনাগুলো একটু প্রেসাইজ হতে হবে, যাতে সবগুলো ইস্যুই মোটামুটি একটা ওভারঅল ধারণা আমরা পেতে পারি আজকে আলোচনা। তো প্রথমেই আমি মায়ানমার সম্পর্কে কিছু আহ, তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে মায়ানমার আজকের আজকে এটা ইম্পর্টেন্ট তা না, প্রাচীনকাল থেকেই মায়ানমারের প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত ছিল এবং প্রসিদ্ধ ছিল। এটাকে বলা হতো গোল্ডেন ল্যান্ড, কারণ হচ্ছে এখানে প্রাকৃতিক সম্পদ এবং মিনারেলে ভরপুর একটা লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন এই এটা অঞ্চলটা। এবং এখানে যে খনিজগুলো পাওয়া যায়, আমি যদি আপনাকে একটু ধারণা দিই, বেজ মেটাল, ইন্ডাস্ট্রিয়াল মিনারেলস, এনার্জি সোর্সেস, জেমস, যে মিনারেলস গুলো এবং আপনার যে ম্যাটেরিয়ালস গুলো পাওয়া যায়, এগুলোর অনেক বৈশ্বিক প্রেক্ষাপটেও ভাবি, তাহলে এগুলো অনেকগুলো অপ্রতুল, খুব অ্যাভেলেবেল না, রেয়ার কাইন্ড অফ আর্থ ম্যাটেরিয়ালস এখানে পাওয়া যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ক্রুড অয়েল পাওয়া যাচ্ছে, সেটা 3.2 বিলিয়ন ব্যারেলের মতো ধারণা করা হয় যে এখানে crude oil আছে। গ্যাস রিসোর্স যদি আমরা একটু দেখি, যে 11.8 ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস রিসোর্সেস এই অঞ্চলে থেকে এই অঞ্চলে সমৃদ্ধ গ্যাস রিসোর্সেসে সমৃদ্ধ। আর এগুলো তো গেল অর্থনৈতিক সম্পদ, এর বাইরেও ভূ কৌশলগত যে মিয়ানমারের অবস্থান, যেটা দক্ষিণ এশিয়াকে এবং দক্ষিণ পূর্ব এশিয়াকে কানেক্ট করেছে, এবং চীনের মূল ভূখণ্ডের খুব কাছাকাছি একটা আহ, রাষ্ট্র অঞ্চল মিয়ানমার। সুতরাং এই সব দিক থেকেই অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক যে জিওগ্রাফিক্যাল লোকেশন, সব থেকেই মিয়ানমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। আর
সুতরাং প্রথমে আমি আপনার কাছে জানতে চাই ওভারঅল এই যে মিয়ানমারের আহ, যে ভূ রাজনীতি, এটা দুইটা পার্সপেক্টিভ থেকে, এটার ভূ-কৌশলগত অবস্থানের দিক থেকে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার অর্থনৈতিক যে রিসোর্সেস এখানে আছে, অবারিত রিসোর্সেস আছে, এটার কারণে এই দুইটা পার্সপেক্টিভ থেকে আপনি যদি একটু কাইন্ডলি বিশ্লেষণ করেন। আমার মনে হয় প্রথমে আমরা ম্যাপের দিকে চলে যাই, ম্যাপে গেলে বোধহয় জি জি জিনিসটা একটু সহজ হবে বোঝা। জি আশা করি ম্যাপ দেখা যাচ্ছে। জি জি আচ্ছা, এটা হচ্ছে মিয়ানমার, এই সাদা দাগটা হচ্ছে মিয়ানমারের একটু বর্ডার, ঝাপসা আসছে মনে হয় এটা বাংলাদেশ। আজকে। শরীফ ভাই, আপনি কি আরেকবার কানেক্ট হতে পারবেন? ঠিক আছে, আমি আরেকবার কানেক্ট করছি। জি বলুন। এখন এখন বোধ দেখা হয় যাচ্ছে? রিলেটিভলি ক্লিয়ার, রাইট? আচ্ছা, এখন যদি ক্লিয়ার হয়, এটা এটা হচ্ছে মিয়ানমারের বর্ডার। ইটস এ ভেরি লং কান্ট্রি। আমরা যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি তাহলে এটা যে নর্থ সাউথের যে ব্রেথটা, এটা অনেক বিশাল। হ্যাঁ, জি প্রায় ইন্ডিয়ার প্রায় 80% হয়ে যাবে এটা লেন্থের দিক থেকে। হ্যাঁ, বিশাল লম্বা। এটা নর্থ সাউথের দিক থেকে বিশাল লম্বা, কিন্তু পপুলেশনের সাইজে কিন্তু আবার ইন্ডিয়ার সমান না, এটা অনেক ছোট, প্রায় 4 crore মতন, 4 crore 4.5 crore মতন পপুলেশন। হ্যাঁ, জি জি তো এই জিওগ্রাফিক্যাল যে এক্সটেন্টটা, এটা প্রথম কথা হচ্ছে এটা মিয়ানমারকে একটা বিশাল এরিয়া দিয়েছে, যে এরিয়ার মধ্যে অনেক রিসোর্স এখানে পড়ে গেছে। এটা যদি সাইজটা ছোট হতো প্রবলি অনেক রিসোর্স সে পেত না। এর মধ্যে সবচেয়ে বড় রিসোর্সটা যেটা প্রাচীনকাল থেকে সে পেয়ে আসছে সেটা হচ্ছে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। হ্যাঁ, মিয়ানমারে যথেষ্ট বৃষ্টিপাত হয়, মানে সবুজ কান্ট্রি, এটা সবুজ রঙের দেশ। হ্যাঁ, তো এই বৃষ্টিপাতের কারণে এই জায়গাতে যে ভ্যালি গুলো আছে, যে নিচু অঞ্চলগুলো যেগুলো আছে, এখানে প্রচুর ধান উৎপাদিত হয়। হ্যাঁ, ধান এবং অন্যান্য ফসল উৎপাদিত হয়। এবং মিয়ানমারে কিন্তু বাকি ম্যাক্সিমাম অঞ্চল কিন্তু এটা হচ্ছে মেইনলি পাহাড়ি অঞ্চল, প্রচুর পাহাড় এখানে। হ্যাঁ, প্রচুর বৃষ্টিপাতও হয়, প্রচুর পাহাড়ও আছে। আবার এখানে যেই আহ, যেই অববাহিকাটা আছে এখানে, ইরাবতী নদীর অববাহিকা। হ্যাঁ, এই ইরাবতী নদীর নদীর অববাহিকাতে প্রচুর চাষাবাদ হয়। আমরা যদি রেঙ্গুন বলি, রেঙ্গুন বা ইয়াঙ্গুন। হ্যাঁ, এই রেঙ্গুন ইয়াঙ্গুন এটা হচ্ছে কি আপনার ইরাবতী নদীর একেবারে যে বদ্বীপ, সেই বদ্বীপের উপরে। হ্যাঁ, এটা হচ্ছে কি প্রধান শহর রেঙ্গুন। আর রেঙ্গুন থেকে শুরু করে একেবারে নর্থে আমরা যদি যাই, এখানে মান্দালায়, এই মান্দালায় পর্যন্ত এখানে মোটামুটি বলা যায় যে বেশ প্রচুর মানুষ থাকে। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে ভ্যালি। এখানে কালারের দিক থেকে যদি আমরা দেখি, এই সবুজ অঞ্চলগুলো ম্যাক্সিমাম হচ্ছে পাহাড়, এই পাশের অঞ্চলগুলো এবং এই পাশের অঞ্চলগুলো, এগুলো বেশিরভাগই পাহাড়। এই জায়গাটা হচ্ছে ভ্যালি, এটা হচ্ছে ইরাবতী নদী। হ্যাঁ, ইরাবতী নদী আবার কয়েকটা ভাগেও ভাগ হয়েছে এখানে। হ্যাঁ, ওকে, এছাড়াও আরো অনেকগুলো নদী এখানে আছে। তারপর ওই জিওগ্রাফিক্যাল অবস্থানটা খুব ইম্পর্টেন্ট এখানে। এই ইরাবতী নদীর অববাহিকাটায় প্রচুর মানুষ বাস করে এবং সেখানে প্রচুর চাষাবাদ হয়, যেটার কারণে আহ, এই মিয়ানমারের প্রথম যে রিসোর্সটা যেটা বলছিলাম সেটা। আরেকটা রিসোর্স যেটা হয়েছে, যে যেটা একটু আগে তুমি বলছিলে যে এই এখানে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। এই খনিজ সম্পদ হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে 19th সেঞ্চুরির পর থেকে। হ্যাঁ, যখন এখানে ব্রিটিশরা এখানে কলোনাইজ করা শুরু করে এবং আলটিমেটলি তাদের ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য এখান থেকে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ এখানে শুরু করে। কিন্তু এই যে জিওগ্রাফিক্যাল যে অবস্থানটা, এই যে এই নর্থ সাউথের যে বিশাল এরিয়াটা, এটা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট, এটা আজও ইম্পর্টেন্ট। আর এর আগে আমরা বঙ্গোপসাগরের ভূ রাজনীতি নিয়ে আমরা কথা বলেছি। বঙ্গোপসাগরের ভূ রাজনীতি কিন্তু ভারত মহাসাগরের ভূ রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো বঙ্গোপসাগর যেহেতু ইম্পর্টেন্ট, কাজে বঙ্গোপসাগরের একটা সাইড যদি আমরা দেখি, একেবারে ইস্টার্ন সাইডটা ম্যাক্সিমামে কিন্তু হচ্ছে মিয়ানমার, ওয়েস্টার্ন সাইডটা যেমন ম্যাক্সিমাম হচ্ছে ভারত, ইস্টার্ন সাইডটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মিয়ানমার। হ্যাঁ,
যেটার কারণে এই বঙ্গোপসাগরের ইস্টার্ন পুরো অংশটা মিয়ানমার পাওয়ার কারণে মিয়ানমারের ইম্পর্টেন্সটা অনেক বেশি। যে ইম্পর্টেন্ট একটা মহাসাগরের পাশে ইম্পর্টেন্ট একটা সাগর, সেই ইম্পর্টেন্ট সাগরের ইস্টার্ন অংশটা পুরোটা মিয়ানমারের। হ্যাঁ, সেইটা হচ্ছে মিয়ানমারের গুরুত্বপূর্ণ অবস্থান। এটা হচ্ছে ভূকৌশলগত অবস্থান হিসেবে বললাম। আর যেহেতু চীনের বর্ডার, এটা হচ্ছে চীন। হ্যাঁ, চীনের বর্ডার, এর আগে আমরা কিন্তু বলেছিলি যে মিয়ানমারের আরাকান উপকূলে আহ, চীনারা একটা বন্দর তৈরি করেছে, কিউকিউ বন্দর তৈরি করেছে। বন্দর থেকে এই পাইপলাইনের মাধ্যমে তারা তেল চীনে নিয়ে যাচ্ছে। এই পাইপলাইনের সাথে আরেকটা পাইপলাইন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে গ্যাসের পাইপলাইন। তুমি যেটা বলছিলে যে এখানে অনেক গ্যাস পাওয়া গিয়েছে মিয়ানমারে। হ্যাঁ, তো গ্যাসের এই একটা বড় সন্ধান কিন্তু তারা পেয়েছে বঙ্গোপসাগরের মধ্যে। হ্যাঁ, এই মানে ব্যাপারটাতে শহীদ মিয়ানমারের ভাই উপকূলের কাছাকাছি। আমরা এই ব্যাপারটাতে আসবো যখন চীন হ্যাঁ, এবং তো মার্কিন যুক্তরাষ্ট্রের। রাইট, সেখান থেকে ইনফ্যাক্ট এই এই যে পাইপলাইনের মাধ্যমে নিয়ে যাওয়ার কারণে এটা আবার ইম্পর্টেন্স পেয়েছে। হ্যাঁ, জি তো এই ইম্পর্টেন্স গুলো কিন্তু চীনের বর্ডারে থাকার কারণে কিন্তু হয়েছে। আর ওয়েস্টার্ন কান্ট্রি গুলো তারা সবসময় কমিউনিস্ট চীনকে কাউন্টার করার জন্য তারা চেয়েছে চীনের বর্ডারে যে কান্ট্রি গুলো আছে সেই বর্ডারের কান্ট্রি গুলোতে ইনফ্লুয়েন্স বৃদ্ধি করা। আর যেহেতু মিয়ানমার চীনের বর্ডারে, কাজে তারা অলওয়েজ চেষ্টা করেছে যে এই মিয়ানমারকেই ব্যবহার করে যদি চীনের মধ্যে তাদের ইনফ্লুয়েন্স বৃদ্ধি করা যায়। হ্যাঁ, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু অ্যালাইডরা কিন্তু করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই অঞ্চল ব্যবহার করেই কিন্তু এই চাইনিজ ন্যাশনালিস্টদের সাথে জাপানিজদের এগেইনস্টে যুদ্ধ করেছিল ব্রিটিশরা এবং আমেরিকানরা। হ্যাঁ, তাদের একটা ইম্পর্টেন্ট প্রেজেন্স তখন কিন্তু ছিল। তো এই জিওগ্রাফিক্যাল যেই অঞ্চলটা মিয়ানমার কাভার করে, সেই অঞ্চলটা কিন্তু এই কারণে ইম্পর্টেন্ট। আর যেটা বললাম অলরেডি, বড় একটা কোস্ট লাইন তো তাদের আছে, যেটার কারণে একটা ইম্পর্টেন্ট একটা পজিশনে তারা আছে। রাইট, ধন্যবাদ শহীদ ভাই। এখন যে ব্যাপারটা যে আপনি বলতেছিলেন সেটা হচ্ছে সেখানে আমরা যাব, যে এটা আগে শেষ করে যায় তাহলে। সেটা হচ্ছে যে চীনের 80% আপনার যে এনার্জি সাপ্লাই সেটা আসে হচ্ছে মালাক্কা প্রণালী দিয়ে। তো সেখান দিয়ে গ্যাস এবং আপনার অয়েলের যে পাইপ, মানে অয়েল সাপ্লাই গুলো আসে। এই কারণেই চীন মায়ানমারের যে দক্ষিণ আপনার মানে পশ্চিম উপকূল, হ্যাঁ, এখান থেকে দক্ষিণ পশ্চিম উপকূল থেকে একেবারে চীনের দক্ষিণ পশ্চিম পর্যন্ত একটা পাইপলাইন করেছে, যেটা আপনি বলতেছিলেন। এই পাইপলাইনটা তো যদি পাইপলাইনটা করার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের যে দ্বন্দ্ব, চীনের ক্রমবর্ধমান যে অর্থনৈতিক উন্নয়ন, এটার সঙ্গে কি কোনো কানেকশন আছে কিনা, এবং সেই কানেকশনটা সম্পর্কটা যদি আপনি একটু বিশ্লেষণ করতেন, কেন এই। এর আগে আমরা কিন্তু অলরেডি বলেছি যে চীন সবসময় চাইছে যে এই মালাক্কা প্রণালীর আহ, যেই ট্রেড রুটটা সেটাকে বাইপাস করতে। এটাকে ফুললি সে বাইপাস করতে পারছে না এই মুহূর্তে মালাক্কা দিয়ে তার ম্যাক্সিমাম এনার্জি তার যাচ্ছে। তারপরে সে কিন্তু চেষ্টা করছে অল্টারনেটিভ তৈরি করার জন্য। একটা অল্টারনেটিভ সে তৈরি করেছে পাকিস্তানের মধ্যে দিয়ে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের মাধ্যমে, যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব অবশ্যই। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে মিয়ানমারের মাঝ দিয়ে এই কিউকিউ বন্দরের মাধ্যমে তারা এটা করছে। তো এই দুটার যে কম্বাইন্ড আউটপুট, সেটা হয়তোবা এই মালাক্কা প্রণালীর আউটপুটের কাছাকাছি দিয়ে যাবে না। তারপরেও কিন্তু তারা চেষ্টা করছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট যদি মালাক্কার উপরে যদি তাদের ডিপেন্ডেন্সিটা যাতে কমানো যায়, সেই জিনিসটা তারা করার চেষ্টা করছে। তো এখন পর্যন্ত ইউনাইটেড স্টেটস কিন্তু খুব বড় কোনো বাধা কিন্তু মিয়ানমারের মাধ্যমে কিন্তু চায়নাকে দেয়নি। বাট এটা কিন্তু পরবর্তীতে দিতে পারে। হ্যাঁ, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু যেটা আমরা এর আগে বলেছি, বঙ্গোপসাগরে যাতে বড় কোনো শক্তির আবির্ভাব না হয়, সেই জিনিসটার পিছনে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিরা সবসময় কিন্তু ওয়াকিবহাল থেকেছে। আমরা ব্রিটিশদের কথা বলেছি, আমেরিকানরাও কিন্তু তাই। সেই জিনিসটা নিয়ে কিন্তু তারা খুবই কনসার্ন। মিয়ানমারকে নিয়ে বেসিক্যালি তারা কনসার্ন না, তারা এখানে কনসার্ন সেই বঙ্গোপসাগরের শক্তিশালী কোনো দেশের আবির্ভাব
সেটা নিয়ে তারা কনসার্ন, এবং অ্যাট দ্য সেম টাইম চীন যাতে বঙ্গোপসাগরকে ব্যবহার করে যাতে ভারত মহাসাগরে ইম্পর্টেন্ট কোনো হোল্ড যাতে না পেতে পারে সেটার ব্যাপারে তারা কনসার্ন। তো এইটার ব্যাপারে মোটামুটি তারা এগ্রিড, ওয়েস্টার্ন কান্ট্রি সবাই চাইছে যে চীনকে মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে রাখা, মানে চীনকে ডিস্ট্রয় করাটা এটা কিন্তু তাদের উদ্দেশ্য না, চীনকে কন্ট্রোল করা তাদের উদ্দেশ্য, যাতে চীনের নীতিগুলোকে তারা কন্ট্রোল করতে পারে এবং চীন যাতে বেশি অ্যাগ্রেসিভ না হতে পারে সেই ব্যাপারটা তারা সবসময় তাদের মাথায় রেখেছে। এবং এভাবে তারা মিয়ানমারে তারা অ্যাক্টিভিটি তাদের সবসময় রেখেছে। এবং মিয়ানমারে যে প্রো ডেমোক্রেসি যেই লিডার যে অং সান সুচি, সেই অং সান সুচি কিন্তু ইউনাইটেড স্টেটস স্টেট ডিপার্টমেন্ট বহুকাল ধরে কিন্তু তাকে সাপোর্ট দিয়ে গেছে। হিলারি ক্লিন্টনের সে খুব কাছাকাছি ফ্রেন্ড ছিল। হ্যাঁ, সো আমরা যদি হিলারি ক্লিন্টনের যেই তার যে জীবনী রয়েছে সেই জীবনীর মধ্যেও কিন্তু সে খুব খুব স্পেসিফিকলি লিখেছিল যে কিভাবে এই অং সান সুচির সাথে তার সম্পর্ক এত ক্লোজ হয়েছে। ইভেন অং সান সুচি যদি ভাষণ দেন, ভাষণ দিয়ে পরে হিলারি ক্লিন্টনের কাছে জিজ্ঞেস করেন আমার সব কথা ঠিক ছিল কিনা। সো দ্যাট গিভস ইউ দ্য আইডিয়া যে আসলে কতটুকু ক্লোজ মেনটেন করেছে, কত ক্লোজনেস মেনটেন করেছে আমেরিকার সাথে। তো আমেরিকা এই প্রো ডেমোক্রেসি লিডারদের মাধ্যমে এই মিয়ানমারে যে সামরিক লিডারশিপ রয়েছে, কয়েক দশক ধরে যে সামরিক লিডারশিপের মধ্যে তাদের ইনফ্লুয়েন্সটা বৃদ্ধি করার চেষ্টা করেছে। এবং ধীরে ধীরে কিন্তু সামরিক লিডারশিপের যে ইনফ্লুয়েন্সটা সেটা একটু কমিয়ে সেই কমার অংশটুকুতে সিভিলিয়ান কিছু লোকদের ঢোকানোর চেষ্টা করেছে, যাদের মধ্যে এই অং সান সুচি এবং তার আশেপাশের যে অন্যান্য লোকজন রয়েছে তারা যেন ইনক্লুডেড থাকে। এভাবে ওয়েস্টার্ন স্পেশালি মিয়ানমারে তার ইনফ্লুয়েন্সটা বৃদ্ধি করতে। তারপরে এখন পর্যন্ত আমরা যেটা দেখি যে মিয়ানমারে কিন্তু এখনো মিলিটারি লিডারশিপই কিন্তু মেইন ডিসিশন মেকার এখন পর্যন্ত। জি, ধন্যবাদ। আসলে আমরা মিয়ানমারের যে আভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে কিছুটা আমরা জানলাম। আমরা জানি যে 1988 সন থেকে এখানে ইউএস এর একটা আপনার এক ধরনের অবরোধ, বা এটাকে কি বলে আপনার এমবার্গো, হ্যাঁ ইকোনমিক এমবার্গো ছিল। এবং সেখান থেকে 2012 সনে ওবামা এখানে ভিজিট করেছে এবং ইউএস পিভট এশিয়া একটা প্রোগ্রাম ওখানে এখন চালু আছে। এবং এর মাধ্যমে আপনি যেটা বললেন আমেরিকার হ্যালো শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, মাঝখান দিয়ে একটু কেটে গিয়েছিল, কল একটু কেটে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মিলিটারি রিসোর্স দিয়ে ইউএস এখন ইসেকে মায়ানমারকে সাপোর্ট করছে যাতে করে চায়নাকে নিয়ন্ত্রণ করা যায়, যেটা আপনি বললেন। তো এখন এখানে ইউএস কি সবসময় সরাসরি এই যে মানে মিলিটারি সাপোর্ট এবং অন্যান্য যে কৌশলগত সাপোর্ট গুলো দেয়া সেটা কি সরাসরি করছে, নাকি এখানে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউএস এর প্রক্সি হিসেবে? এই বিষয়টা যদি একটু কাইন্ডলি ক্ল্যারিফাই করেন। আচ্ছা, ভারতের কথাটা আমরা আসবো, আমার মনে হয় তার আগে আমাদের আরেকটু ক্লিয়ার হতে হবে চায়নার ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, চায়নার ইনভলভমেন্টটা যদি ক্লিয়ার হয় তাহলে বাকিগুলো আমরা এখানে ইনক্লুড করতে পারবো। আমরা যদি আরেকটা ম্যাপের দিকে যদি তাকাই, এটা হচ্ছে মিয়ানমারের এথনিক গ্রুপের একটা ম্যাপ। হ্যাঁ, দেখা যাচ্ছে কি? একটু ঝাপসা আসছে। খুব কি ঝাপসা? আপনি কি আরেকবার কানেক্টেড হবেন? আরেকবার একটু কানেক্টেড করেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি? হ্যাঁ, মোটামুটি বোঝা যাচ্ছে। জি। আচ্ছা, খুব বেশি একটা ভালো বোঝা যাওয়ার কথাও না, কারণ এখানে অনেকগুলো কালার রয়েছে। এই সবগুলো কালার কিন্তু ডিফারেন্ট এথনিসিটি এখানে। হ্যাঁ, অনেকগুলো এথনিক গ্রুপ এখানে রয়েছে
এবং এই এথনিক গ্রুপগুলোর অনেকগুলোই কিন্তু তাদের কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন রয়েছে, ন্যাশনালিস্ট আন্দোলন রয়েছে। হ্যাঁ, তো এইখানে এই অঞ্চলটা এখানে রয়েছে, এটা সম্ভবত ইফ আই এম নট রং চীন অর কাচিন, কাচিন, চীন, আহ, কারেন, এই অনেকগুলো অঞ্চল কিন্তু রয়েছে। এটা ওয়া স্টেট, হ্যাঁ, মন স্টেট, ঠিক আছে। কেন অনেকগুলো ভাগ কিন্তু রয়েছে। হ্যাঁ, এই প্রত্যেকটা ভাগের মধ্যে কিন্তু কনফ্লিক্ট রয়েছে। এই যে লাল অঞ্চলগুলো, এগুলো কনফ্লিক্ট এরিয়া। হ্যাঁ, এই অঞ্চলটা এটা থাইল্যান্ডের বর্ডারে। হ্যাঁ, থাইল্যান্ডের বর্ডারে রয়েছে কারেন, কারেন বিদ্রোহীরা। থাইল্যান্ড যেটা করে, থাইল্যান্ড কিন্তু অনেককাল কিন্তু আমেরিকার আন্ডারে ছিল। হ্যাঁ, সে আমেরিকার আন্ডারে যেহেতু ছিল, থাইল্যান্ড যেটা করেছে কারেন বিদ্রোহীদেরকে সহায়তা দিত। এবং কারেন্ট বিদ্রোহীদের সহায়তা দিতে গিয়ে একবার থাইল্যান্ডের বিমান বাহিনী মিয়ানমারের ভিতরে গিয়ে বম্বিংও করেছে। এরকম এক্সাম্পল রয়েছে, এবং বম্বিং করেছে এবং যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে মিয়ানমারের মিলিটারি। হ্যাঁ, এখন এই মুহূর্তে এই বর্ডারটা একটু ঠান্ডা রয়েছে। ওকে, দেন এই নর্থে যে বর্ডার গুলো রয়েছে, হ্যাঁ, এখানে যে শান, তারপরে চীন, ওয়া স্টেট আর্মি, এই প্রত্যেকটাই কিন্তু ইনসার্জেন্সি গুলোকে চায়না হেল্প করে। হ্যাঁ, চায়না এদেরকে অস্ত্র দেয়, এদের সাথে ব্যবসা করে। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় এদের সাথে যখন মিয়ানমার মিলিটারি যখন আলোচনায় বসে, সেই আলোচনায় দেখা যায় চাইনিজরা তাদের জন্য প্রাইভেট প্লেন পাঠিয়ে দেয়। সে প্রাইভেট প্লেনে এই লিডাররা এসে মিয়ানমারের লিডারদের সাথে আলোচনায় বসে। তো দিস গিভস ইউ অ্যান আইডিয়া যে মিয়ানমারকে কতভাবে এখানে যেটা বলে যে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা চলছে। ইন্ডিয়া হচ্ছে এটা নর্থ ওয়েস্টার্ন বর্ডারে, কিন্তু নর্থ ওয়েস্টার্ন বর্ডারে থাকা সত্ত্বেও ইন্ডিয়ার কিন্তু খুব বেশি একটা এখানে ইনফ্লুয়েন্স নাই। হ্যাঁ, কারণ যেহেতু ইন্ডিয়ার অভ্যন্তরীণ অনেকগুলো ইনসার্জেন্সি রয়েছে এখানে, মণিপুর, নাগাল্যান্ড, অনেকগুলো অঞ্চলে কিন্তু তাদের ইনসার্জেন্সি রয়েছে। ইন্ডিয়ার বরং মেইন কনসার্ন হচ্ছে সেই ইনসার্জেন্টরা যেন মিয়ানমারের ভিতরে এসে যেন বসে না থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে ইন্ডিয়ার কনসার্ন, যেটা এই কারণে ইন্ডিয়া কিন্তু একবার মিয়ানমারের ভিতরে গিয়ে মিলিটারি অপারেশনও করেছিল এবং মিয়ানমার সেটাকে অ্যালাউ করেছিল। তো সেই অপারেশনটা মিয়ানমার অ্যালাউ করেছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ইমপ্রুভমেন্টের কারণে। সো রিসেন্ট টাইমে যখন আমরা যেটা বলছিলাম যে এই অং সান সুচির রাইজের সাথে সাথে ইন্ডিয়াও কিন্তু মিয়ানমারে তার ইনফ্লুয়েন্সটা কিন্তু বৃদ্ধি করেছে, যেহেতু ইন্ডিয়া ওয়েস্টার্নদের সাথে অনেকটাই এগ্রি যে মিয়ানমারের ব্যাপারে, যেটার কারণে ইন্ডিয়া এখানে কিছু প্রজেক্টের কাজ নিয়েছে। মানে একটা হচ্ছে এই রাখাইন প্রভিন্স, যেখানে রোহিঙ্গাদের মেইন ইস্যুটা রয়েছে, সেই রাখাইন প্রভিন্সে ইন্ডিয়া একটা প্রজেক্ট নিয়েছে যেটা বলে কালাদান রিভার প্রজেক্ট। হ্যাঁ, আমরা একটু পরে আরেকটা ম্যাপে দেখাবো কালাদান রিভার প্রজেক্টটা কোন জায়গায়। হ্যাঁ, আর ঠিক একই জায়গাটায় চীনারা নিয়েছে সেই কিউপিউ ডিপ সিপোর্ট, যেখান দিয়ে তারা ওই পাইপলাইনের মাধ্যমে তারা এই তেল এবং গ্যাস নিয়ে যাচ্ছে, ঠিক এর মাঝখান দিয়ে। সো আমরা কেউ খেয়াল করে দেখবো যে এই পাইপলাইনটা কিন্তু গিয়েছে এমন একটা জায়গা দিয়ে, যে জায়গাটা কিন্তু বেসিক্যালি ইনসার্জেন্সির এরিয়া। এই ইনসার্জেন্সি এরিয়ার মধ্যে দিয়ে কিন্তু পাইপলাইন গেছে, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই ইনসার্জেন্টরা এই পাইপলাইনের উপর কখনো হামলা করে না। তার মানে হচ্ছে এই ইনসার্জেন্টরা খেয়াল রাখে তাদের যে চায়নার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তারা জানে যে তাদের সব বাণিজ্য এবং যা কিছুই হোক, সবকিছুর জন্য কিন্তু চায়না ইম্পর্টেন্ট। তারা অস্ত্র পায় চায়না থেকে, তারা বাণিজ্য করে চায়নার সাথে। হ্যাঁ, যে কারণে চায়নাকে তখন কখনো তারা খেপাতে চায় না, এবং সবসময় তারা চায়না থেকে একটা বেনিফিট পাওয়ার আশায় থাকে। হ্যাঁ, সো মিয়ানমার গভর্নমেন্ট অন্যদিকে কি হচ্ছে, মিয়ানমার গভর্নমেন্ট এই যে এথনিক গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর সাথে ফাইট করার জন্য আবার চায়নার কাছে অস্ত্র নিচ্ছে। আর যেহেতু মিয়ানমারে গণতন্ত্র ছিল না, গণতন্ত্র না থাকার কারণে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো মিয়ানমারের উপরে একটা অবরোধ দিয়ে রেখেছে যে তাদের কাছে তারা অনেক কিছু তারা বিক্রি করবে না, এবং মিয়ানমারের সাথে দেখা যাচ্ছে যে অনেক দেশে ট্রেড করতো না। তো অং সান সুচির রাইজের সাথে সাথে যেটা হয়েছে যে আমেরিকা তার অবরোধগুলো সরিয়ে নিয়েছে মিয়ানমারের উপর থেকে। এখন কিন্তু মিয়ানমারে অনেক ধরনের বিদেশি বিনিয়োগ কিন্তু আসছে। এখানে সবচেয়ে বড় বিনিয়োগ এসছে সিঙ্গাপুর থেকে, তারপরে এসছে থাইল্যান্ড থেকে, তারপরে এসছে জাপান থেকে। জাপান প্রচুর বিনিয়োগ করেছে এখানে, এবং তারা সবাই কিন্তু বিনিয়োগ করেছে মিয়ানমারের চাইনিজ যে বিনিয়োগটা আছে সেটাকে ব্যালেন্স করার জন্য, যে শুধু মিয়ানমার যেন চায়নার কাছে যেন একেবারে বিক্রি না হয়ে যায়। এতদিন যাবত ইনফ্যাক্ট চায়নার আন্ডারেই ছিল,
এখন কিন্তু চায়না কিন্তু এখানে আর মনোপলি রাখতে পারছে না। এর আগে আমরা কিন্তু শ্রীলঙ্কা নিয়ে যখন কথা বলছিলাম, শ্রীলঙ্কা যখন সিভিল ওয়ার চলছিল তখন শ্রীলঙ্কার পুরো কন্ট্রোলটা কিন্তু ভারতের আন্ডারে ছিল, ভারত মনোপলি করতো সেখানে। ঠিক একইভাবে এই যে মিয়ানমারে যে গণতন্ত্রায়ন বা গণতান্ত্রিক আন্দোলনের যে নেতারা যারা তারা ক্ষমতায় গিয়ে বসলো বা অ্যাটলিস্ট ক্ষমতা ভাগাভাগি করলো, সেই অবস্থাতে কিন্তু মিয়ানমারে যে জিও পলিটিক্স এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এর আগ পর্যন্ত কিন্তু পুরোটা কিন্তু চায়না কন্ট্রোল করতো। হ্যাঁ, তো ইন্ডিয়া এই সুযোগটা কিন্তু কাজে লাগিয়েছে। ইন্ডিয়া এই সুযোগে তারা যেটা করেছে, এই কালাদান প্রজেক্ট করেছে। কালাদান প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে এইখানে কালাদান রিভারের মাধ্যমে ইন্ডিয়ানরা জাহাজ দিয়ে সাপ্লাই এনে পরে তারা রাস্তা দিয়ে তারা ইন্ডিয়ার সেই নর্থ ইস্ট প্রভিন্স গুলোতে নিয়ে যাবে। এতে কি হবে, ইন্ডিয়ার বাংলাদেশের উপর দিয়ে যে চিকেন নেক রয়েছে, যেটা আমরা বলছিলাম যে র্যাডক্লিফ লাইনের যেই লেগেসি, সেই চিকেন নেককে তারা বাইপাস করার জন্য এই কাজটা করেছে। সো একে তো হচ্ছে চিকেন নেক বাইপাস করা, আরেকটা হচ্ছে মিয়ানমারে তাদের ইনফ্লুয়েন্স বৃদ্ধি করা। তো দুইটা কারণেই কিন্তু ইন্ডিয়া এখানে ইনভলভ হয়েছে, এবং দুটাই আলটিমেটলি দেখা যাচ্ছে যে চাইনিজ এবং ইন্ডিয়ান দুটো প্রজেক্টই কিন্তু হয়েছে এই আরাকান প্রভিন্স বা রাখাইন প্রভিন্স। আরাকান প্রভিন্সে হওয়ার কারণে আরাকান প্রভিন্সটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, এবং আরাকানে তারা একটা ঝামেলা তারা তৈরি করেছে। এখানে এক্স্যাক্টলি আমি বলতে চাই না যে কে তৈরি করেছে, বাট এখানে অনেকের স্টেক রয়েছে। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি না যে মিয়ানমার গভর্নমেন্ট এটা জানতো না কিছু, এটা ডেফিনেটলি বলা যায় না, কারণ মিয়ানমার গভর্নমেন্ট এই কাজটা করেছে। গুলো 11 লক্ষ লোক বাংলাদেশের মধ্যে ঢুকে যেতে বাধ্য হয়েছে। আর এইখানে অনেকেরই ইন্ধন ছিল। এই মুহূর্তে আমি বলতে চাই না কাদের কাদের ইন্ধন ছিল, বাট যেটা হচ্ছে যে এখানে ডেফিনেটলি অনেকের স্বার্থ রয়েছে। যাদের যাদের স্বার্থ রয়েছে তারা সবাই যেটা করেছে, তারা মিয়ানমারকে সমর্থন ডিরেক্টলি না দিলেও ইনডিরেক্টলি সমর্থন দিয়েছে। যখন মিয়ানমারের উপর অবরোধ দেওয়ার কথা উঠেছে যে তারা এই গণহত্যা চালিয়েছে, তাদেরকে অবরোধ দেওয়া হোক, তখন সবাই কিন্তু অন্যদিকে তাকিয়ে বসে রয়েছিল। সিঙ্গাপুর তাদের কিছু বলেনি, জাপান তাদেরকে কিছু বলেনি, চায়না তাদেরকে কিছু বলেনি, ইন্ডিয়া তাদেরকে কিছু বলেনি। ইন্ডিয়া উল্টা মিয়ানমারকে অস্ত্র দিয়েছে, চায়না মিয়ানমারকে অস্ত্র দিয়েছে, জাপান তাদের ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিয়েছে, এবং ইউনাইটেড স্টেটস এবং ব্রিটেন তারা যেটা করেছে শুধুমাত্র লিপ সার্ভিস দিয়েছে, তারা মুখের কথা বলেছে, তারা কিছু করেনি। এইগুলো কিন্তু এভিডেন্স যে বেসিক্যালি সব কান্ট্রি কিন্তু মিয়ানমারে তাদের ইনফ্লুয়েন্স ধরে রাখার জন্য, তাদের স্বার্থকে রক্ষা করার জন্য এই যে গণহত্যা, এই গণহত্যাকে তারা ইনফ্যাক্ট মানে ব্যবহার করেছে। এই গণহত্যাকে তারা ব্যবহার করে তাদের ইনফ্লুয়েন্সটা এখানে বৃদ্ধি করেছে। এট দ্য সেম টাইম এই 11 লক্ষ রেফিউজি যখন বাংলাদেশে ঢুকেছে, তখন বাংলাদেশের উপরে তারা ছড়ি ঘুরিয়েছে যে এই 11 লক্ষ রেফিউজিকে বাংলাদেশ কোথায় রাখবে, তাদেরকে কি খাওয়াবে, তাদেরকে রুটি দিবে না ভাত দিবে, তাদেরকে 2 বেলা খাওয়াবে না 3 বেলা খাওয়াবে, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু তারা ডমিনেট করেছে। সেখানে কয় টাকা তাদেরকে দেওয়া হবে বা কয় টাকা তাদের দেওয়া হবে না, তাদেরকে কোথায় রাখা হবে, তাদেরকে নীল রঙের ঘরে রাখা হবে না লাল রঙের ঘরে রাখা হবে, সেটা পর্যন্ত ওয়েস্টার্ন কান্ট্রি গুলো ডমিনেট করার চেষ্টা চলেছে। মোট কথা, এখানে যে এথনিক যে ভায়োলেন্সটা রয়েছে, সেই এথনিক ভায়োলেন্স, এথনিক ডিভাইডটা, সেই ডিভাইডটাকে সবাই ব্যবহার করেছে, এবং সবাই ব্যবহার করে তাদের নিজেদের ইনফ্লুয়েন্স এখানে ধরে রাখার চেষ্টা করেছে। এবং এখানে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি যদি আমরা ধরি, 1 নম্বর বেনিফিশিয়ারি হচ্ছে চায়না, 2 নম্বর বেনিফিশিয়ারি হচ্ছে ইন্ডিয়া, আর 3 নম্বর বেনিফিশিয়ারি, ওভারঅল বেনিফিশিয়ারি হিসেবে ওয়েস্টার্ন কান্ট্রিজ, স্পেশালি ইউনাইটেড স্টেটস এন্ড ব্রিটেন। জি, ধন্যবাদ খুবই চমৎকার ভাবে বিশ্লেষণ করার জন্য। এখন বেসিকলি এটা তো এখন মোটামুটি পরিষ্কার, এই কারণেই এই আলোচনাগুলো দরকার ছিল। রোহিঙ্গা ইস্যু, যেটা সবচেয়ে বেশি আমার মানে আপনার আগ্রহের কেন্দ্রবিন্দু। আমাদের এখানে একটা কমেন্ট আমি একটু করি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের নিয়মিত একজন ভিউয়ার ইমরুল হাসান, উনি লিখেছেন, স্পষ্ট দেখা যাচ্ছে না আসলে সাদার কারণে, অনেকদিন ধরেই মিয়ানমার নিয়ে এপিসোডের জন্য অপেক্ষায় ছিলাম, অবশেষে অপেক্ষার অবসানও ঘটল। রোহিঙ্গা গণহত্যা এবং তাদেরকে দেশ ত্যাগে বাধ্য করার পেছনে মূল কারণ কি? আমার মনে হয় অনেকটাই আপনি কভার করেছেন। তারপর আমরা যেটা হচ্ছে অপেক্ষা করানোর কারণ রয়েছে, অপেক্ষা করানোর মেইন কারণ হচ্ছে আমরা যদি ভারত মহাসাগরের রাজনীতিটা না বুঝি, তাহলে কিন্তু মিয়ানমারের এই এথনিক ক্লিনজিং বুঝবো না। আমরা যদি বঙ্গোপসাগর না বুঝি, তাহলে এটা বুঝবো না।
আমরা যদি চীনের যে রাইজটা হয়েছে সেটা যদি না বুঝি তাহলে এটা বুঝবো না। চীনের সাথে যে ওয়েস্টার্নদের যে কনফ্লিক্ট হচ্ছে সেটা যদি না বুঝি তাহলে বুঝবো না। ইন্ডিয়া কেন কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট তার কাছে একটু আগে আমরা বলছিলাম যে যে ইন্ডিয়ার যে নর্থ ইস্ট সেখানে তাদের যে ইনসার্জেন্সি রয়েছে সেই ইনসার্জেন্সি কন্ট্রোল করার জন্য তারা মিয়ানমারের সাথে ইনভলভ হয়েছে। হ্যাঁ, এবং এট দ্য সেম টাইম তার চায়নার সাথে রাইভালরি হয়েছে। চায়নার সাথে রাইভালরি কেন? বিকজ অফ বর্ডার। হ্যাঁ, সো এই বর্ডার গুলো কোথা থেকে এসেছে? বর্ডার গুলো এসেছে 1947 এর সেই রেড ক্লিফ লাইন। সো রেড ক্লিফ লাইন ইন্ডিয়াকে ইনসিকিউর করেছে এবং তার ইনসিকিউরিটি কাটানোর জন্য কিন্তু সে আলটিমেটলি মিয়ানমারে এসে ঢুকেছে। ওকে, প্লাস ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর আমরা যে বলছিলাম আইডিওলজিক্যাল যে অবজেক্টিভ, এটা আমরা অলরেডি আমরা বলেছি যে বঙ্গোপসাগরের যে এখানে তারা শক্তিশালী কোন দেশের আবির্ভাব তারা দেখতে চায় না, যেটার কারণে তারা অলওয়েজ চাইছে যে বঙ্গোপসাগরে যে স্ট্যাটাস কোড আছে কারেন্টলি যেই কন্ডিশন আছে এটাই থাক, এবং সেটার জন্য যা 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 করতে হবে তারা সেটা করছে। এবং সেখানে বাংলাদেশকে তারা একটা এখানে ইম্পর্টেন্ট অ্যাডভার্সারি হিসেবে দেখে যে এখানে যেহেতু বেঙ্গলের পার্ট বাংলাদেশ, কাজে তারা চায় যে বাংলাদেশকে কন্ট্রোলে রাখতে হবে, এবং কন্ট্রোলে রাখার জন্য তারা যেটা করে, তারা যেটা করছে যে এই 11 লক্ষ রেফিউজি তারা ঢুকিয়েছে। আমি ডিরেক্টলি বলতে চাই না যে কে ঢুকিয়েছে, বাট ডেফিনেটলি ঢুকানোর পিছনে তাদের স্বার্থ ছিল। হ্যাঁ, এবং ঢুকে ইনফ্যাক্ট তারা বেনিফিশিয়ারি হয়েছে। এই 11 লক্ষ রেফিউজি বাংলাদেশে ঢোকার কারণে তারা বেনিফিশিয়ারি হয়েছে। তারা মিয়ানমারকে এভাবে তারা কন্ট্রোল করেছে, তারা এট দ্য সেম টাইম বাংলাদেশকে কন্ট্রোল করেছে, এবং বাংলাদেশকে কন্ট্রোল করা ওয়াজ মোর ইম্পর্টেন্ট ফর দেম, উইচ ইজ ওয়াই তারা এই কাজটা তারা আপাতত এখন পর্যন্ত তারা কিন্তু প্যাট্রোনাইজ করে যাচ্ছে। এবং এই রেফিউজি গুলোকে কিন্তু আমরা কিন্তু মিয়ানমারে কিন্তু ফেরত পাঠাতে পারছি না, কারণ কেউ কিন্তু তাদেরকে দায়িত্ব নিবে না, তাদেরকে ওখানে থাকার যে সিকিউরিটি সেই সিকিউরিটি কিন্তু কেউ দিতে রাজি না, এবং কেউ কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি থেকে বলছে না যে মিয়ানমারের এই সিকিউরিটি বা দায়িত্ব নিতে হবে, এটা কিন্তু কেউ কিন্তু বলছে না। তো এগুলি বোঝা যায় যে আলটিমেটলি কার কার কি কি স্বার্থ রয়েছে, এবং এ কারণেই আমরা আসলে এই সবগুলো ইস্যু শেষ না করে মিয়ানমারে আসলে অনেক কিছু বোঝা যেত না, যে কারণে আমরা আসলে দেরি করেছি। এখন আশা করি যারা ভিউয়ার তারা বুঝতে পারবেন রোহিঙ্গা ইস্যুটা কোথেকে আসলো এবং কিভাবে কেন এটা হলো। আমরা বরং আরেক দিকে ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যু এসে আমাদেরকে কি কি দেখিয়ে দিয়ে গেল, আমরা কি কি দেখতে পেলাম। তো তার আগে যদি আপনি একটু ব্রিফ করেন যে এই যে রোহিঙ্গা সমস্যা এবং যে চলমান বিশ্ব ব্যবস্থার যে পরিবর্তন, এটা নিয়ে আপনার প্রথম বইতেও আমরা 2017 সনের এক লেখাও আমরা দেখেছি। এই বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের কি কি ইঙ্গিত এই রোহিঙ্গা যে ক্রাইসিসটা বা সমস্যাটা এটা আমাদের জন্য পরিষ্কার করে দিয়েছে, তো সেই জিনিসগুলো যদি আপনি একটু মেনটেন করেন। 48 সালের ওয়েস্টফালিয়ান সিস্টেমের কথাই বলেছিলাম আমি, এটার মধ্যে ডিটেলসে যাচ্ছি না, আমাদের আগের সেশনগুলোতে আমরা অনেক কথা বলেছি এটা আপনি নিয়ে। আগে ওয়েস্টফালিয়ান সিস্টেমে বলেছেন 30 বছর ব্যাপী যুদ্ধের কথা বলেছেন। তো ওয়েস্টফালিয়ান সিস্টেমে যেই সিস্টেমটা সেটা হচ্ছে একটা দেশ আরেকটা দেশের অভ্যন্তরে নাক গলাবে না। হ্যাঁ, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু ওয়েস্টার্নটা তৈরি করে তারাই কিন্তু ভায়োলেট করেছে, কিন্তু তারা মেনটেন করেছে যে তারা যেই কান্ট্রিগুলোকে তৈরি করেছে, যেই কান্ট্রির বর্ডার গুলো তারা এঁকে দিয়েছে, সেই কান্ট্রিগুলো যেন এই কাজগুলো না করে, এটা কিন্তু তারা ইনশিওর করতে চেয়েছে। কিন্তু যেটা হয়েছে এই রোহিঙ্গা ক্রাইসিসের মাধ্যমে কিন্তু আমরা যেটা দেখেছি সেই ওয়েস্টফালিয়ান সিস্টেমটা কিন্তু হোল্ড করেনি। বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছে, মালয়েশিয়া টার্কি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছে। তো যেটা হয়েছে আলটিমেটলি এই যে কেটে যাচ্ছে, সাউন্ড ড্রপ করতেছে শরীফ ভাই, কেটে আসছে, সাউন্ড ড্রপ কিনা কথা শোনা যাচ্ছে কিনা? সাউন্ড ড্রপ করছে, আপনি আরেকবার কানেক্টেড হন। কথা শোনা যাচ্ছে? আরেকবার কানেক্টেড হন, সাউন্ড ড্রপ করতেছে। আচ্ছা, আমি কি আরেকবার কানেক্টেড হই? জি জি, আমার মনে হয় সেটা ভালো। এখন কি শোনা যাচ্ছে প্রপারলি? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, জি বলেন। বলছিলাম আমরা কোথায় জেনেছিলাম? জি, আমি কোথায় জানিছিলাম ভুলে গেছি। হ্যাঁ, বিশ্ব ব্যবস্থার পরিবর্তন যেটা রাইট, বিশ্ব ব্যবস্থা পরিবর্তন। তো রাইট, 1648 সনে যে ওয়েস্টফালিয়ান সিস্টেম, সেই ওয়েস্টফালিয়ান সিস্টেমটা এখন আন্ডারমাইন হয়ে যাচ্ছে।
যে এক দেশ আরেক দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু নাক গলাচ্ছে। বাংলাদেশ কিন্তু এই 11 লক্ষ রেফিউজি বাংলাদেশে আসার পরে বাংলাদেশ এতটাই বিপদ, ইন্টারনাল ইস্যু, কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশ কিন্তু মিয়ানমার ইন্টারনাল ইস্যু নিয়ে কিন্তু কথা বলছে। সবসময় কিন্তু মিয়ানমারকে বলছে তোমরা এই সমস্যাটা ক্রিয়েট করেছো, তোমরা এটা সলভ করবা। তো এই যে কথাটা যে বলছে বাংলাদেশ, এটা তারা কিন্তু যেটা হচ্ছে আলটিমেটলি কিন্তু ওয়েস্টফেলিয়ান সিস্টেমের কিন্তু দিস ইজ এগেইনস্ট। হ্যাঁ, ওয়েস্টফেলিয়ান সিস্টেম কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ কিন্তু মানছে না। এখানে মালয়েশিয়া মানেনি, মালয়েশিয়া কিন্তু ওয়েস্টফেলিয়ান সিস্টেমকে ইগনোর করে কিন্তু মিয়ানমারের ভিতরে কিন্তু হস্তক্ষেপ করেছে, ইন্দোনেশিয়া হস্তক্ষেপ করেছে, টার্কি হস্তক্ষেপ করেছে, ঠিক আছে। তো এই যে হস্তক্ষেপ করার যে ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা দেশে কিন্তু এগুলো এগুলো কিন্তু ব্রিটিশ সিস্টেমের পার্ট। ব্রিটিশরা কিন্তু তৈরি করেছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, টার্কি সবগুলো কিন্তু ব্রিটিশরা এঁকেছে। প্রত্যেকটা দেশের মানচিত্র কিন্তু ব্রিটিশদের আঁকা। তো এই সবগুলো দেশ যখন আলাদা আলাদা ভাবে এই ওয়েস্টফেলিয়ান সিস্টেমটাকে আন্ডারমাইন করা শুরু করেছে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে বেসিক্যালি ওয়েস্টার্নদের তৈরি করা যে ওয়ার্ল্ড অর্ডারটা, সেই ওয়ার্ল্ড অর্ডারটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে। এবং একটু আগে তুমি যেটা বলছিলে বাংলাদেশ এর মধ্যে কি করবে বা কি করা উচিত বা সামথিং, হ্যাঁ, যে এখানে ব্যাপারটা হচ্ছে যে মিয়ানমার ইস্যুটা বাংলাদেশকে দেখিয়ে, সরি, এই রোহিঙ্গা ইস্যুটা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত তাদের যে সিকিউরিটির ব্যাপারে যতটা ল্যাপস চিন্তা করতো, সিকিউরিটির ব্যাপারে যতটা হালকা ভাবে চিন্তা করতো, এখন কিন্তু সেই হালকা ভাবে চিন্তা করার কোনো উপায় কিন্তু নেই। তাদের নিজেদের সিকিউরিটি কিন্তু নিজেদেরই দেখতে হবে। হ্যাঁ, তো এই সিকিউরিটির জিনিসটা যদি বাংলাদেশ আরো আগে থেকে যদি আরো শক্তভাবে দেখা শুরু করতো, তাহলে হয়তোবা এই ক্রাইসিসটা হতোই না। হয়তোবা মিয়ানমার এত সহজে 11 লক্ষ রিফিউজিকে বাংলাদেশের ভিতরে তারা ঠেলে পাঠাতে পারতো না। তো এখন এই মুহূর্তে বাংলাদেশের যেটা হয়েছে যে তাদের নিজেদের সিকিউরিটি বলস্টার করা, নিজেদের সিকিউরিটি আরো শক্তিশালী করা, এছাড়া কিন্তু আর কোনো উপায় কিন্তু বাংলাদেশের কাছে নেই। তো এটা যেটা হয়েছে যে এটা জাস্ট কনসিকুয়েন্স হিসেবেই হয়েছে। এটা আমি বলবো না যে এটা করার উদ্দেশ্যে কোনো কিছু হয়েছে বা এটার উদ্দেশ্যে কোনো কিছু হয়েছে, সেটা ঠিক না। বাট যেটা হচ্ছে এটা একটা ফলাফল। হ্যাঁ, এই রোহিঙ্গা ক্রাইসিসের ফলাফল হচ্ছে বাংলাদেশ ইনসিকিউর হয়েছে এবং বাংলাদেশের এই মুহূর্তে সিকিউরিটি বিফ আপ করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, কিন্তু আমরা জানি যে ভারতের সঙ্গে মিয়ানমারের মোটামুটি দুইটা বিশেষ চুক্তি আছে। একটা হচ্ছে আপনার নৌ নিরাপত্তা চুক্তি, আর একটা হচ্ছে হোয়াইট শিপিং এগ্রিমেন্ট। তো এই নৌ নিরাপত্তা চুক্তির আওতায় বেসিক্যালি বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য বা অন্য মিয়ানমারের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এবং ভারত তাদেরকে সামরিক সরঞ্জাম দিয়ে এবং বিভিন্ন টেকনোলজি শেয়ার করে সামরিক মহড়ার মাধ্যমে বিভিন্ন ভাবে তাদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করছে। এখন এই বাস্তবতায় বাংলাদেশ কিভাবে নিজেকে এই যে অস্ত্রের প্রতিযোগিতা বঙ্গোপসাগরে, সেটার জন্য দীর্ঘস্থায়ী আপনার করবে এবং সেটার ভবিষ্যৎটা আপনি কি দেখেন, মানে মুভিং ফরওয়ার্ড আর কি কি চ্যালেঞ্জ আমাদের এই এই অঞ্চলে হবে এবং পার্টিকুলারলি বাংলাদেশ কি কি চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছে, একটু যদি এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে দায়িত্ব নেওয়া। আমরা যে এর আগে বলছিলাম যে বাংলাদেশের যে ভূকৌশলগত অবস্থান আছে, সেই অবস্থানটা এতটাই শক্তিশালী যে বাংলাদেশকে ইগনোর করা কারো পক্ষে সম্ভব না। এর আগে কিন্তু আমরা বলেছি যে এখানে বঙ্গোপসাগরে যে কোনো দেশই অপারেট করতে আসুক না কেন, তারা বাংলাদেশকে ইগনোর করতে পারবে না। বাংলাদেশকে ইগনোর করে বঙ্গোপসাগরে ইনফ্লুয়েন্স বৃদ্ধি করা ইম্পসিবল। এটা ইন্ডিয়ার কথাই বলি, এটা চায়নার কথাই বলি, বা অন্য যে কোনো দেশের কথাই বলি, বাংলাদেশের এখানে একটা ইম্পর্টেন্ট স্টেক রয়েছে। আর এই ক্ষেত্রে এই রোহিঙ্গা ক্রাইসিসের যেটা আমরা বলছিলাম যে 11 লক্ষ রেফিউজি বাংলাদেশে ঢুকে যাওয়ার পরে এই রেফিউজিদেরকে বাংলাদেশ কি করেছে? তাদেরকে কিন্তু থাকতে দিয়েছে, তাদেরকে খাবার জায়গা দিয়েছে, তাদের থাকার ব্যবস্থা করেছে, নিজেদের অসুবিধার সত্ত্বেও এটা তারা করেছে। তো এটা বাংলাদেশকে প্রথম যেই লেসনটা দিয়েছে সেটা হচ্ছে দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ যদি ইনফ্লুয়েন্সিয়াল হতে হয়, বাংলাদেশ যদি ইম্পর্টেন্ট হতে হয়, যদি গুরুত্বপূর্ণ হতে হয়, ওয়ার্ল্ড জিওপলিটিক্সে যদি বাংলাদেশে প্লেস পেতে হয়, তাহলে দায়িত্ব নেওয়ার প্রবণতা বৃদ্ধি করতে হবে। যত বেশি নিজের মধ্যে গুটিয়ে যাবে, তত বেশি দায়িত্বশীলতা থেকে সে দূরে সরে যাবে, এবং আলটিমেটলি যত দূরে সরে যাবে সে দায়িত্বশীলতা থেকে, তত বেশি সে ব্যবহৃত হবে অন্যদের দ্বারা। হ্যাঁ, ইন্টেলেকচুয়ালি ছোট হয়ে যাবে এবং ইনফ্যাক্ট তার ইনফ্লুয়েন্স ছোট হয়ে যাবে, এবং এট দ্য সেম টাইম বাকিরা অন্যান্য দেশগুলো ইনফ্লুয়েন্স
বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে দেখা যাবে ইন্ডিয়া, চায়না এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বাংলাদেশের উপরে অনেক বেশি চাপানো কাজ শুরু করবে, যদি বাংলাদেশ এখানে তার নিজের অথরিটি এস্টাবলিশ করতে না পারে। তো যেটা বাংলাদেশ এখন করতে হবে সেটা হচ্ছে আলটিমেটলি যেই জিনিসটা অলরেডি করেছে সেটাকে আরো সামনের দিকে নেওয়া, দায়িত্ব নেওয়া। দায়িত্ব নেওয়া বলতে কি বোঝায়? দায়িত্ব নেওয়া বলতে একটা হচ্ছে যে এই 11 লক্ষ রেফিউজির দায়িত্ব নেওয়া, শুধু না, শুধু এটা না, মিয়ানমার, পুরো মিয়ানমারের দায়িত্ব নেওয়া। মিয়ানমারের দায়িত্ব নেওয়া মানেটা কি? আমাদের এখানে অনেকে বলেছে যে মিয়ানমারের সাথে যুদ্ধ করা উচিত, মিয়ানমারকে অমুক জায়গা দখল করে ফেলবো আমরা, এই সেই করবো, ব্যাপারটা আসলে ওটা না। ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি বলি যে মিয়ানমারে যদি ওয়েস্টার্ন কান্ট্রিরা, চায়না প্লাস ইন্ডিয়া সবাই যদি ইনফ্লুয়েন্স বৃদ্ধি করে থাকে, বাংলাদেশ কি করছে? বাংলাদেশ কি মিয়ানমারের রাজধানীতে অথবা রেঙ্গুনে কি বাংলাদেশ কি ইম্পর্টেন্স তার কি বৃদ্ধি করতে পেরেছে? রেঙ্গুনে কি বাংলাদেশ তার যে ইনফ্লুয়েন্স সেটা কি বৃদ্ধি করতে পেরেছে? কারণ রেঙ্গুনে যদি ইনফ্লুয়েন্স বৃদ্ধি করতে না পারে, তাহলে রেঙ্গুনের আন্ডারে থাকা যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো কোথাও কিন্তু বাংলাদেশ শান্তি দেখবে না। ইনফ্যাক্ট এই যে আরাকানে যদি সমস্যা হয়, সেই আরাকানের সমস্যা সলভ করার কিন্তু দায়িত্ব কিন্তু রেঙ্গুনের। হ্যাঁ, এই এই মুহূর্তে যদিও যে ক্যাপিটালটা নেপিদোতে, বাট মেইন শহরটা কিন্তু এখনো কিন্তু রেঙ্গুনে। সে যে কারণে আমি রেঙ্গুনের কথাই বলছি। তো বাংলাদেশ যদি রেঙ্গুন এবং নেপিডোতে যদি তার যদি ইনফ্লুয়েন্স বৃদ্ধি করতে না পারে, তাহলে কিন্তু যে আরাকানের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি ব্যাহত হবে, এবং আরাকানের সিকিউরিটি ব্যাহত হলে বাংলাদেশের সিকিউরিটি ব্যাহত হবে। আলটিমেটলি পুরো ভারত মহাসাগর বাংলাদেশের জন্য একটা কণ্টকাকীর্ণ এলাকা হয়ে যাবে, যেখানে বাংলাদেশের জাহাজগুলো ঠিক মতো অপারেট করতে পারবে না, বাংলাদেশের সিকিউরিটি ঠিক মতো থাকবে না, বাংলাদেশের ট্রেড রিলেশনশিপ যে কোনো দেশের সাথে ব্যাহত হবে, এবং আলটিমেটলি বাংলাদেশের যেই প্ল্যান গুলো বাংলাদেশ সামনের দিকে যে করছে, সুন্দর সুন্দর প্ল্যান আছে 2030 সালে, 41 সালে যে প্ল্যান গুলো আছে, সেই প্ল্যান গুলো কিন্তু বাস্তবায়িত হবে না। তো এই প্ল্যান গুলোকে বাস্তবায়িত করার জন্য যেটা হয়েছে, দায়িত্ব নেওয়ার প্রবণতা বাড়াতে হবে, যেটা বলছিলাম, যেটার কারণে নেপিদো এবং রেঙ্গুনে বাংলাদেশে ইনফ্লুয়েন্স বৃদ্ধি করতে হবে, সব ধরনের ইনফ্লুয়েন্স বৃদ্ধি করতে হবে। তার রাজনৈতিক ইনফ্লুয়েন্স, মিলিটারি কানেকশন বাড়াতে হবে, যেটা বলছিলাম যে মিয়ানমারে কিন্তু মিলিটারি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সবগুলো কাজ কিন্তু করতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি মিয়ানমার এবং তারা মনে করে একজন আরেকজন, চায়না এবং যখন এখানে চায়নার, তারা মনে করে একজন আরেকজন এখানে বাংলাদেশ মিয়ানমারকে এসে পুরো ড্রপ করছে নাকি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন বলেন। জি জি। হ্যালো, শোনা যাচ্ছে? সেখানে দায়িত্ব নেওয়ার প্রবণতা যদি বাংলাদেশ বৃদ্ধি করতে পারে, হ্যাঁ, দায়িত্ব নেওয়ার প্রবণতা যদি সে বৃদ্ধি করতে পারে, তাহলে মিয়ানমারকে সে কন্ট্রোলে রাখতে পারবে, এট দ্য সেম টাইম ইন্ডিয়া এবং চায়নাকেও সে ব্যালেন্সে রাখতে পারবে, যাতে কেউই কিন্তু এখানে বঙ্গোপসাগরে একা যেন ডমিনেটিং ফ্যাক্টর না হয়ে যায়। চায়না ডমিনেটিং ফ্যাক্টর হলে ইন্ডিয়ার সিকিউরিটি ব্যাহত হবে, কারণ ইন্ডিয়া অলওয়েজ ইনসিকিউর, এবং ইন্ডিয়া যদি সিকিউরিটি ব্যাহত হয়, তাহলে চায়না আবার সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, সেটা আবার আরেক সমস্যা। তো আমরা মাঝখানে যেটা করতে হবে, একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা বৃদ্ধি করা, এবং সেই নিরাপত্তা বৃদ্ধি করার অংশ হিসেবে মিয়ানমারের ইম্পর্টেন্ট জায়গাগুলোতে, বিশেষ করে রেঙ্গুন এবং নেপিডোতে তার ইনফ্লুয়েন্স বৃদ্ধি করা। জি জি। So we have to make a very careful balance, right, through soft and hard intervention. তো সেটা ইনশাআল্লাহ হবে, আমরা আশা করছি। তো ধন্যবাদ শরীফ ভাই, অনেক সময় নিয়ে, আসলে ব্যাপারটা একটু কমপ্লেক্স বলে আমরা সময় নিলাম চমৎকার আলোচনার জন্য। তো আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিশ্চয়ই সামনের দিনগুলোতে আবার আসবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশন শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।